আ আমার শ্রম আমার লড়াইয়ের পক্ষ থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে মহান ২১শে ফেব্রুয়ারির মহান ২১শে ফেব্রুয়ারির লড়াকু শুভেচ্ছা। আ এবং ২১শে ফেব্রুয়ারি আম ভাষা আন্দোলন এবং সেই ভাষা আন্দোলন বাংলাদেশের জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকের যে বাংলাদেশে আমরা বসবাস করি, যে ভাষায় কথা বলি এবং আম ২০২৪ সালে যে গণ-অভ্যুত্থান হয়ে গেছিল, সেই গণ-অভ্যুত্থানও সেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ধারাবাহিকতাই। আ বাংলাদেশে যত গণ-অভ্যুত্থান হয়েছে, সেই গণ-অভ্যুত্থান প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক আছে। আ যার যাত্রাপথ শুরু হয়েছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। সেজন্য ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার না, এটা আমাদের যে রাজনৈতিক এবং সামাজিক অধিকার, সেই অধিকারও প্রতিষ্ঠা হয়েছে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের এই বাংলাদেশে আজকের যে রাজনীতি, সেই রাজনীতিরও বীজ বপিত হয়েছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে। আম তো ভাষা আন্দোলনের এই গুরুত্বটা উপলব্ধি করেই আমার শ্রম আমার লড়াইয়ের আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনায় থাকবেন সাইফুল ইসলাম সরকার, আম যিনি আ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আম আ সংগঠক এবং আ সাইফুল ইসলাম তিনি নিজে শ্রমিক। ফলে সাইফুল ইসলামের কাছ থেকে আমরা আম আ একটা গুরুত্বপূর্ণ আ আলোচনা শুনতে পাবো। এই কারণে যে শ্রমিকরা কিভাবে দেখে ভাষা আন্দোলনকে এবং এই ভাষা আন্দোলনের সাথে শ্রমিকের সম্পর্ক কি? শ্রমিকরা কি ভূমিকা সেই ভাষা আন্দোলনে পালন করেছিল? আমাদের সাথে আ মমিনুর রহমান মমিন আছে, কিন্তু মমিন এবং আমি এখানে মূলত আসলে সূত্রধরের ভূমিকায় থাকবো। কিন্তু আমাদের প্রধান আলোচক আ সাইফুল ইসলাম সরকার। সাইফুল ইসলাম সরকার, আপনাকে আজকের এই অনুষ্ঠানে আ উম আম স্বাগত জানাচ্ছি। তো আপনাকে অ্যা জি ভাই। হ্যাঁ, স্বাগত জানাচ্ছি এবং আপনাকে ১ম এই একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আ সেটি হচ্ছে যে এই যে ভাষা আন্দোলন এবং মহান ২১শে ফেব্রুয়ারি, আ এই ২১শে ফেব্রুয়ারির যে এই যে অভূতপূর্ব একটা ঘটনা, আ সেই ঘটনায় শ্রমিকদের ভূমিকা কি? আ সেইটা বলবেন, কিন্তু বলার সাথে তার আগে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা প্রায়শই যখন আলাপ করি, সবাই, সব জায়গায় সভা, সেমিনার, বিশ্ববিদ্যালয়, টেলিভিশন, পত্র, পত্রিকা, আ এমনকি সাধারণ আলোচনার মধ্যেও আমরা সবসময় মনে করি ভাষা আন্দোলন বুঝি শুধু ছাত্রদের আন্দোলন, শুধু শিক্ষকদের আন্দোলন। কিন্তু সেইখানে শ্রমজীবী মানুষের আন্দোলনটা কিভাবে এসছে? মানে কেন আমরা এভাবে দেখি? সেইটা নিয়ে আপনি আলাপ করবেন এবং আপনার আলাপের মধ্য দিয়ে আমরা আবারও বলতে চাই যে মহান ২১শে ফেব্রুয়ারি যে সমস্ত ভাষা শহীদ, যারা শহীদ হয়েছেন সেই সময়ের কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষকদের মধ্যে আ সেই সমস্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের আলোচনাটা শুরু করছি। সাইফুল ইসলাম। প্রথমে আমি স্মরণ করি সেই সময়কার যারা শহীদ হয়েছেন মহান একুশে ফেব্রুয়ারি, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে এই জায়গায় আসছে এতদূর। আমরা যে রাষ্ট্রভাষা যাদের মধ্য দিয়ে আমরা পেলাম, সেখানে সেখানে সেই রাষ্ট্রভাষা শুধু বাংলার জন্যই এখানে আন্দোলন হয়েছে এবং তাদেরকে আমি খুব আন্তরিকভাবে এবং খুব গভীর জায়গা থেকে আমি স্মরণ করছি। আর এখানে আরেকটা বিষয়, তখনকার ভাষা যে আন্দোলন হলো, সেই আন্দোলনে এখানে যে আরো নানান ভাষাভাষী যে মানুষরা ছিল, তাদেরকে তাদের সে বিষয়টা কিন্তু তৎকালীন গুরুত্ব দেওয়া হয়নি। তৎকালীন গুরুত্ব দেওয়া না, শুধু উগ্র একজনের এক কথায় যে শুধু বাংলা ভাষার যে জাতীয়তাবাদ, বাঙালি যে জাতীয়তাবাদ, সেটাকে নিয়ে শুধু তখন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আপনি বলেন। হ্যাঁ। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আপনি বলেন।
আম তোমার দায়িত্ব ভাই হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আপনাকে। আপনি বলেন। আচ্ছা আচ্ছা, ভালো কালে তো দেয় না, অসুস্থ সে ভাষাভাষী যে এখানে যে আরো আরো অন্যান্য ভাষাভাষী যে মানুষ আছে তাদের দিকটা কিন্তু বিবেচনা করা হয়নি। এটা তো এটা আমি কইতে পারি না। শুধু বাংলা ভাষায় আমরা আমাদের ভাষাটা নিয়ে গর্ব করি। এখানে তার সমতুলে এবং বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে। তুমি কি চাও? তাদের যে নিজস্ব যে ভাষা নিয়ে পড়াশোনা করা দরকার, সেই ভাষায় কিন্তু তাদের অগ্রাধিকার সেভাবে দেওয়া হয়নি। আমি যেন না যাই, সুমন তুমি তো এখন দেখলে যে মুশকিল এখানে আমি যে তুমি বিষয় নিয়ে যাও। আলোচনা করব সেটা হচ্ছে তখনকার তুমি যাবা না? তখনকার যে ভাষা। তুমি গেলো এঙ্গেল যাবা মাছ থেকে, তোমার লাগি আমি মাছ ধরবো। তুমি কইছো। এক সেকেন্ড। হুম। তাহলে আমি আদরের জামাই হই, ঠিক আছে? তাই এটা কইতে পারি। হ্যাঁ, যেটা বলতেছি একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, তাই তখনকার ভাষাভাষী হ্যাঁ, ওখানে নিয়ে সমস্যা হচ্ছে মানে আমাদের ওখানে একজন কথা বলছেন, আপনার পাশেই কেউ একজন কথা জি বলছেন, যে কথার জি জি কারণে উনার হ্যাঁ কথাটাও উনার ব্যক্তিগত কথা লাইভে চলে আসছে আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগত কথাটা লাইভে চলে আসতেছে। হুম, হুম। হুম, এখন মনে হয় ঠিক আছে। ওকে। তাই সে ভাষাভাষীর যে মানুষগুলো যারা ছিল তারা কিন্তু তাদের সে অধিকারটা আজও পর্যন্ত পায়নি। আর এখানে যে তখনকার যে আপনার যারা এই ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করছিলেন, সর্বস্তরে যে শ্রমিক, কৃষক, ছাত্র, তখনকার কিন্তু তারা তখনকার সে গণমাধ্যমগুলো শুধু একভাবেই ভাই, হ্যাঁ ভাই, একটু হোল্ড। হুম, হুম। হ্যাঁ, নিশ্চয়ই। ভাই হ্যাঁ, উম সাইফুলের আলোচনাটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মুমিন। সেটা হচ্ছে যে ভাষার ভাষা আন্দোলনে শুধুমাত্র বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার কথা কিন্তু বলা হয়নি। কারণ ২০শে জানুয়ারি ১৯৫১ তখন এইখানে যে কমিউনিস্ট পার্টি ছিল এবং তাদের যে ছাত্র সংগঠন ছিল, তারা কিন্তু দাবি তুলেছিল যে এখানে সব ভাষার সমান মর্যাদা দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে স্বাধীন বাংলাদেশ হবার পরে আম শেখ মুজিব মানবেন্দ্র নারায়ণ নার্মাকে বলেছিল যে, "তোমরা বাঙালি হয়ে যাও।" অর্থাৎ হুম, এই যে সংবিধান সংস্কারের কথা মানুষ বলছে, সেই সংবিধানেও কিন্তু বাংলা ভাষাকেই প্রধান ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। ফলে অন্যান্য ভাষার যে মর্যাদা, সেই অন্যান্য ভাষার যে মর্যাদা এবং গণতান্ত্রিক অধিকার, কারণ প্রত্যেক মানুষেরই তার নিজ ভাষায় সে তার শিল্প, সাহিত্য, তার শিক্ষা বা তার আত্মবিকাশ, আত্মনিয়ন্ত্রণের কাজটা করবে। আ ফলে সাইফুল আপনি যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ভাষার প্রশ্নটাও গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। বাংলাদেশে যেমন বাংলা ভাষা যে মর্যাদা পাওয়া কথা, সেই একই মর্যাদা পাওয়ার কথা গারো, সাঁওতাল, মারমা বা অন্যান্য চাকমা জাতিদের যে ভাষা আছে, সেই ভাষা। অর্থাৎ সকল ভাষার সমান মর্যাদা, সেটা কিন্তু এখনো আজ পর্যন্ত ১৯৫২ সালের পরে আজও পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। এটা একটা বিরাট হ্যাঁ। তো আমরা হ্যাঁ, এটা একটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এটা একটা গণতন্ত্রের প্রধান প্রশ্ন। কিন্তু আপনি যদি ওই আলোচনাটা করেন যে শ্রমিকরা কিভাবে যুক্ত হলো এবং ভাষা আন্দোলনের সাথে শ্রমিকদের সম্পর্ক কি? এবং ছাত্ররা কেন আমরা শুধু ছাত্রদের আন্দোলন মনে করি? আচ্ছা। আসলেই কি ছাত্রদের কিনা? প্রথমত না, প্রথমত হলো যে আমাদের দেশভাগ হওয়ার পরে ১৯৪৭ সালে দেশভাগ হওয়ার পরে শ্রমিকদের ঐক্য যে ছিল, ঐক্যটা কিন্তু ভাঙে নাই। নতুন করে শ্রমিক সংগঠন গড়ে উঠছিল আমাদের এখানে।
পূর্ব বাংলার শ্রমিক শ্রেণীর ঐক্য বজায় রাখতে স্বতন্ত্র ট্রেড ইউনিয়ন গঠন করা হয়। কমরেড সাধারণ শ্রমিকরা আন্দোলনের মূল চালিত শক্তি ছিল তখনকার। শ্রমিক আন্দোলনের লক্ষ্যই ছিল শ্রেণী ঐক্য ও সমাজতান্ত্রিক নীতি প্রতিষ্ঠা করার জন্য এখানে। কিন্তু সেখানে সেপ্টেম্বরে 1947 সালে নারায়ণগঞ্জের শ্রমিক সম্মেলন ঐক্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। এখানে যারা আপনার ভাষা আন্দোলনের সাথে যুক্ত হয়, হ্যাঁ, 1948 সালে 49 সালে শ্রমিকদের জীবন চরম দুর্দশা মানে এখানে নেমে আসে। তখন এখানে অনেক সমস্যাগুলো আপনার উপস্থিত হলে তখনকার যে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ছিল, ট্রেড ইউনিয়ন গুলো কিন্তু এখানে অংশগ্রহণ করে। আমি জানি না এখানে ভাষা আন্দোলনের বিষয় এখানে যে শুধু শহীদ মিনার ফুলই দেয়, কিন্তু এখানে তাদের মনে কি একবারও প্রশ্ন জাগে তখনকার যে ট্রেড ইউনিয়ন গুলো কত বড় ভূমিকা এখানে রাখছিল? আপনি যদি লক্ষ্য করেন, যদি ভাগে ভাগে হিসাব করেন, তাহলে আপনার 12 ভাগে দেখবেন। আর যদি সবগুলো একটা সমষ্টিতে আনেন বিভিন্ন ট্রেড ইউনিয়ন গুলো, তাহলে আপনি দেখবেন 6 ভাগে। তখনকার শ্রমিকরা কিন্তু আপনার নানান ভাবে ভূমিকা রাখে। এখানে তারাও গুল্লি খেয়ে মারা যায়, কিন্তু এই ভাষা আন্দোলনের ভিতরে তারা নানান ভাবে মারা যায়। এখন এখানে কারো লেখার ভিতরে কিন্তু তখনকার শ্রমিকদের যে তালিকা সেটা উঠে আসে নাই, না গণমাধ্যমে উঠে আসছে। শুধু একচেটিয়া ভাবে যেমন বাংলা ভাষার জন্য লড়ছে মানুষ, এবং সেটাই শুধু প্রতিষ্ঠিত হয়েছে, এবং একচেটিয়া ভাবে একইভাবে ইতিহাস লেখা হয়েছে, একইভাবে আসছে সব। শুধু তাদের সাথে শুধু তাদের ইতিহাসটা ধরে রাখছে, তাদের ইতিহাসটা নিয়েই বারবার খালি এখানে। আর এই ইতিহাসটা পড়তেছে কারা? শ্রমিকের সন্তানরা কিন্তু ইতিহাসটা পড়তেছে। কিন্তু কি দুর্ভাগ্য যে শ্রমিকেরা যে এদের ইতিহাসটা পড়তেছে, কিন্তু সেখানে শ্রমিকের সন্তানরা সে শ্রমিকের ইতিহাসটাই জানে না, সেখানে নাই। সে জানবে কিভাবে? সে দোষ তো তাদের না, সে দোষ তো তাদের যারা তখন এটাকে কাভারেজ দিছে, এই নিউজটা, ঠিক আছে, এই ইতিহাসটা যারা রচনা করছে, এটা তো তারাই চায় নাই। তারা সত্যিকার অর্থে যে শ্রমিকের যে লড়াইটা বা মুক্তি এখানে আসুক, সেটা কিন্তু চায় নাই। শ্রমিক আন্দোলনটাকে তো এক পর্যায়ে তারা তো তখনকার ভাষাভাষী তো এক কথায় যে পাকিস্তান পিরিয়ডে তখনই তো তারা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিত, যেটা বিভিন্ন সময় যার যার সাথে এক একজনের আখ্যা দিয়ে থাকে। হ্যাঁ, এটা মানে একটা হচ্ছে যে শ্রমিকরা যখন ধরেন 47-এর পরে 47-এ দেশভাগ হয়, সেই দেশভাগের পরে যে ট্রেড ইউনিয়ন সংগঠন নতুনভাবে পুনর্গঠিত হচ্ছে, এবং সেই সময়ে মানুষের সামাজিক রাজনৈতিক যে সমস্ত অধিকার, সেগুলো বিশেষ করে অর্থনৈতিকভাবে অবস্থা ক্রমশ খুব খারাপ হচ্ছিল, এবং সেগুলো শ্রমিক অঞ্চলে একটা বড় ধরনের প্রভাব পড়ছিল। এবং সেই প্রভাবের প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন অঞ্চলে শ্রমিক ধর্মঘটও দেখা দিচ্ছিল, এবং সেই ধর্মঘটের গুরুত্বপূর্ণ হ্যাঁ, সাইফুল বলেন। হ্যাঁ, সেখানে তো আপনার ভাষা আন্দোলন শুধু ছাত্র আন্দোলনই ছিল না, এতে শ্রমিক কৃষক সাধারণ মানুষের সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল। সর্বস্তরে হকার থেকে শুরু করে সবারই অংশগ্রহণ ছিল সেখানে। রিক্সা চালক, ছাপা কারখানার শ্রমিক, দিনমজুর সবাই মিলে এখানে অংশগ্রহণ ছিল। কিন্তু ইতিহাস শ্রমিকদের ভূমিকা অনেকটাই আড়াল করে রাখছে। কেন? সেটা নিয়ে আলাপ করব আমরা, যে কেন আড়াল করে রাখা হচ্ছে। কিন্তু একটা জিনিস এটা স্পষ্ট যে সেই সময় যে রেলওয়ের শ্রমিক, চা শ্রমিক, ডক শ্রমিক, এবং সেই সময়ের একটা কথা বলা দরকার, সেই সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং জঙ্গি সংগঠনটার নাম ছিল হচ্ছে
সুতাকল শ্রমিক ইউনিয়ন, এবং এই সুতাকল শ্রমিক ইউনিয়ন খুব জঙ্গি সংগঠন হিসেবেই পরিচিত ছিল, কারণ পাকিস্তান সরকার এই সংগঠনটাকে খুবই সন্দেহের চোখে দেখত, এবং এই সংগঠন শ্রমিকদের অধিকারের প্রশ্নে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে এবং খুবই অঙ্গীকারাবদ্ধ একটা সংগঠন, এবং সেই সংগঠনটা বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের সাথে যে সমস্ত মানুষ যুক্ত ছিল সেই তাদের সংগঠন। ফলে এই ধরনের সংগঠন আমরা ডক শ্রমিকদের ক্ষেত্রে দেখতে পাই, রেলওয়ে শ্রমিকদের ক্ষেত্রে তো দেখা যায়। রেলওয়ে শ্রমিকদের এই কথাটা বলা দরকার, সেই সময়ের খুব শক্তিশালী শ্রমিক ইউনিয়ন ছিল রেলওয়ে। হ্যাঁ, এবং পূর্ব পাকিস্তান রেলওয়ে শ্রমিক ইউনিয়ন হ্যাঁ, তখনকার নেতৃত্ব ছিল ফজলুল হক, আব্দুল মতিন শ্রমিক নেতা তখনকার। রাইট রাইট। এবং সেই সময়ে তারা যদিও সেটা নিয়ে এক ধরনের আলোচনা আছে, যেমন ধরেন তারা রেল লাইন উপড়ে ফেলেছিল, তো তারা এটা শুধু ওইটা ভূমিকা রাখে না, আরো অনেক ভূমিকা রাখছিল ভাই। হ্যাঁ, কিন্তু ওই রেল লাইন পরিবহন সহায়তা ভূমিকা রাখে, এবং পোস্টাল ও টেলিগ্রাম শ্রমিক ইউনিয়নও। রাইট। সেইটা একটু বলবেন কিভাবে পোস্টাল ও টেলিগ্রাম শ্রমিক ইউনিয়ন কিভাবে যুক্ত হলো, বা তাদের অংশগ্রহণটা কিভাবে? আসলে ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী শ্রমিক সংগঠনগুলো, বিশেষ করে যে পূর্ব পাকিস্তান রেলওয়ে শ্রমিক ইউনিয়ন, আমি একটা লিস্ট আপনাকে বলি প্রথমে, ঠিক আছে? নেতৃত্ব ছিলেন তখন ফজলুল হক। এই ইতিহাসটা অনেকেই হয়তো জানেন না, উমর ভাই লেখাতে আছে। আব্দুল মতিন শ্রমিক নেতা, রেল শ্রমিক, ধর্মঘট, মিছিল ও পরিবহন সহায়তা ভূমিকা রাখে। আর পোস্টাল ও টেলিগ্রাম শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব তখন সৈয়দ নজরুল ইসলাম সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনদের মাধ্যমে যোগাযোগ সহায়তা করে। আন্দোলনের খবর ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা তখন ঢাকা প্রেস ও ছাপা শ্রমিক ইউনিয়ন, এরা বড় একটা ভূমিকা রাখে এক স্থান থেকে আরেক স্থানে এটা ছড়াই দেওয়ার জন্য। ছাপাখানা শ্রমিকরা সংগঠন আব্দুল গনি ও অন্যান্য বাম শ্রমিক নেতারাও লিফলেট ও পোস্টার বিবৃতি ছাপানো হয় তখনকার সময়। আন্দোলনের প্রচারে মূল শক্তি ঢাকা ট্রাম ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। মিছিল সংগঠিত করা ও কর্মবিরতির অংশগ্রহণ নারায়ণগঞ্জ জুট, হ্যাঁ নারায়ণগঞ্জ জুট মিল শ্রমিকরাও ছিল ভাই তখনকার। আচ্ছা আচ্ছা। শ্রমিক ইউনিয়ন ছিল। আবার ওই অঞ্চল, ওই অঞ্চলের যে আদমজি চাষারা শিল্প অঞ্চল যে ছিল ভাই, ঠিক আছে, আপনার আপনার শিল্প শ্রমিকদের ভাষা আন্দোলন সমর্থন কর্মসূচি পালন করে তখন তারা। আদমজি চাষারা শিল্প অঞ্চল যেটা, তখন আবার নৌ বন্দর শ্রমিক সংগঠনের অঞ্চল সদরঘাট নারায়ণগঞ্জ নদী বন্দর শ্রমিকরা মিছিলের গণসমাবেশ যুক্ত হয়। ইস্ট পাকিস্তান ট্রেড ইউনিয়ন ফেডারেশন নামে একটি সংগঠন ছিল তখন। বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয় করা ভূমিকা পালন করছে কিন্তু সেই সংগঠন ভাই। কমিউনিস্ট পার্টি প্রভাবিত শ্রমিক সংগঠন সমূহ তখনকার তৎকালীন আন্ডারগ্রাউন্ড সংগঠন ছাত্র শ্রমিক ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু তখন রাখতে পারে। কেন শ্রমিক ভূমিকা ইতিহাস কম বলা হয়? বদরুদ্দিন উমরের দেখা আর ভাষা আন্দোলনের পরে শুধু ছাত্র আন্দোলন হিসেবে উপস্থাপন করা হয়। শ্রমিক জনতার অংশগ্রহণ আড়াল করা হয় তখনকে আর কি, কারণ এতে আন্দোলনের শ্রমিকের একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা প্রথম আলাপটাতেই থাকি, তার মানে হচ্ছে যে সাইফুলের এই যে বক্তব্য, সে বক্তব্য থেকে এটা বোঝা যায় যে সমগ্র পূর্ব বাংলায় সে সময় শ্রমিক কৃষকদের আলাপ যদিও নাই, হ্যাঁ কৃষকদের আলাপ যদিও আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু না, কিন্তু একথা বলে নেওয়া ভালো যে কৃষক অঞ্চলগুলোতে তখন ব্যাপক গণ আন্দোলন তৈরি হয়েছে, গণপ্রতিরোধ তৈরি হয়েছে,
কিন্তু সেই আলাপটা যে আমরা করছি না, আমাদের আলোচনার বিষয়বস্তু যেহেতু শ্রমিক, তার মানে হচ্ছে সাইফুলের এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে শ্রমিকদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং সেই শ্রমিকদের অংশগ্রহণের ভাষা আন্দোলনে একটা নতুন মাত্রাও যোগ করে। এবং যারা দেখছেন বা ভবিষ্যতে যারা শুনবেন তাদের সকলের জন্য এটা বলে রাখা ভালো যে ভাষা আন্দোলনের উপরে শ্রমিক এবং কৃষকের যে ভূমিকা, সেই ভূমিকা সত্যিকারভাবে তুলে ধরে ভাষা আন্দোলনের একটা পূর্ণাঙ্গ বিস্তারিত ইতিহাস এখানে রচনা করা হয়েছে এবং সেই রচনার কাজটা করেছেন বদরুদ্দিন ওমর। এবং তার বইটার নাম হচ্ছে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। ফলে যারা আগ্রহী এই ভাষা আন্দোলনের শ্রমিক বা কৃষক তাদের কি ধরনের ভূমিকা ছিল সেটা জানার জন্য এই বইটা তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রেফারেন্স হতে পারে। ফলে এটা একটা খুবই প্রামাণ্য এবং তথ্যপূর্ণ বই বাংলাদেশে, এবং তার আগে বা পরে কোনো সময়ে এই ধরনের পূর্ণাঙ্গ ভাষা আন্দোলনের ইতিহাস কখনোই রচনা করা হয়নি। যাক, মমিন আপনার কাছে এমনি খুব চট করে একটু জানতে চাওয়া যে আমরা যারা শ্রমিক, আমরা শ্রমিকরা সাধারণত শ্রমিকরা মনে করি যে শ্রমিকরাও মনে করে, সাধারণ শ্রমিকরাও মনে করে যে ভাষা আন্দোলন এইটা আসলে শ্রমিকদের কোনো বিষয় না, এটা হচ্ছে ছাত্র এবং শিক্ষক যারা তাদের বিষয়। এটা জুলাই গণ অভ্যুত্থানেও একই জিনিস আমরা দেখেছি যে এটা ছাত্রদের আন্দোলন। হ্যাঁ, মানে 24-এর গণ অভ্যুত্থানকে যদি আমরা বিবেচনা করি, সেখানেও আমরা লক্ষ্য করি যে খুব বেশি দিন না, এটা 1 বছর 1.5 বছর হয়ে গেছে। তো আন্দোলনটা কিসের? ছাত্রদের আন্দোলন। তো ভাষা আন্দোলনের ক্ষেত্রেও এই জিনিসটা আমরা দেখি করে যে এইটার ব্যাপারে আপনার কোনো ভাবনা আছে কিনা মমিন? অল্প করে যদি। এটা আসলে আপনি চমৎকার কথা বলছেন। আমি নিজেই যখন আমরা বই পুস্তকে পড়ি যে আসলে সেই 1952 সালের ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দেন, আমরা জানি ছাত্রদের কথা, সেখানে রফিক, জব্বার, এই বিভিন্ন বিশেষ করে ছাত্রদের নাম আমরা সচরাচর বইগুলিতে দেখতে পাই। কিন্তু আপনি এই যে ওমর ভাইয়ের লেখার কথা বললেন, এর বাইরে আপনি দেখবেন বশির আল হেলাল, তারপরে এমআর আক্তার মুকুল, এনারা বিভিন্ন ওই সময়ের শ্রমিকদের ভূমিকা কি ছিল এই আন্দোলনে সে বিভিন্ন কথাগুলি লিখে গেছেন। তো সেইখানে আমরা যদি দেখি, ওইখানে এই যে ঘোড়ার গাড়ি তখন তো প্রচলন ছিল, সেই ঘোড়ার গাড়ি চালক বলেন, আপনি বললেন রেল শ্রমিক বলেন, ওই সময় সুতা কলের শ্রমিকরা বলেন, রিক্সাওয়ালারা বলেন, দোকান শ্রমিক বলেন, এমন কোন শ্রমিক নাই যে সেই সময় আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনি দেখবেন 144 ধারা যখন ভঙ্গ করে, এই আন্দোলনে সবচেয়ে বড় শক্তি যেটা যোগান দেয় সেটা হচ্ছে ঢাকা শহর শ্রমজীবী মানুষরা। সমস্ত দোকান শ্রমিকরা তাদের দোকান বন্ধ রেখেছেন, যানবাহন শ্রমিকরা তাদের যানবাহন বন্ধ রেখেছেন, রেল শ্রমিকরা তারা তাদের রেল বন্ধ রেখেছেন। মানে সমস্ত ধরনের শ্রমিকরা এই আন্দোলনে নেমে আসেন, যার কারণে কিন্তু আন্দোলনের একটা সফলতা আসে। এখন এইটা আসলে বাস্তব, আমাদের তো বয়স কম, আমরা এই যে 24-এর আন্দোলনটা বাস্তবে দেখলাম। তো এই আন্দোলনে কিন্তু সূচনাটা ঘটাইলেন নেতৃত্বে যদি বলেন তাহলে হ্যাঁ ছাত্ররা, সেই আন্দোলনের সূচনাটা করলেন, তারা সামনের সারি থেকে কথা বললেন। কিন্তু এই আন্দোলনের জয়ের পেছনে বড় ভূমিকা কাদের? আপনি যদি দেখেন, এই ছাত্ররা যখন বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, তারা তাদের নিরাপত্তা নানান কিছু বিবেচনা করে তারা তাদের সেফ জায়গায়, সেফ জোনে তাদের থাকতে হয়েছে। কিন্তু ঝুঁকিটা কারা নিয়েছেন? আন্দোলনের সফলতাটা কে এনেছেন? কারা জীবন দিয়েছেন? কারা সামনের সারিতে থেকে লড়াই করেছেন? সেটা কিন্তু এই শ্রমিকরা। এবং সেটা আমরা বাস্তব ব্যাপার দেখলাম। সেই রিক্সাওয়ালা বলেন, আপনি গার্মেন্টস শ্রমিক বলেন, দোকান শ্রমিক বলেন, কোন শ্রমিক নাই এখানে? সেই শ্রমিকরাই কিন্তু পুরো ঢাকা শহরকে অচল করে দিলেন। এই শ্রমিকরা কিন্তু তার জীবনকে রক্ষা করার জন্য সে সেফ জোনে যায়নি, সে কিন্তু সামনে তার বুক পেতে দিয়েছেন, বুক পেতে দিয়ে কিন্তু সে জীবন দিয়েছেন, কিন্তু আন্দোলনকে সাকসেস করেছেন। এই ধরনের আসলে আমরা যতগুলি আন্দোলন দিই, আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা দিকে তাকাই, মুক্তিযুদ্ধের যদি আমরা প্রামাণ্য চিত্রগুলি দেখি, সে তখনকার যদি ভিডিও ফুটেজ গুলি দেখি, তাহলে কাদেরকে দেখতে পারবো? ওই গ্রামের কৃষক, ওই শ্রমজীবী মানুষ, তারাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনগুলি করছেন। তাদের সেই জীবনের বিনিময়ে কিন্তু আমাদের এই
ভূখণ্ড। তাহলে সেই মানুষগুলির এই যে ত্যাগ, এইটা যখন ইতিহাস রচনা হয় যারা লেখেন, এখন দুঃখজনক হইলো এই বইগুলি বা এই ইতিহাস কারা লেখেন? লেখেন তো ওই মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা ওই বিশ্ববিদ্যালয় পড়ুয়া গবেষক, তারাই তো লেখেন। দুঃখজনক ভাবে তারা তারা যে জায়গাটাতে থাকেন, যেখান থেকে লেখেন, যে দৃষ্টিকোণ থেকে লেখেন, তার তো একটা সীমানা আছে, ওই সীমানা বাইরে সে যেতে পারেন না। তার তো একটা বন্ধু সার্কেল আছে, তার তো একটা পরিচিতি সার্কেল আছে। সে ঘুরে ফিরে কিন্তু সেই কর্পোরেট এলাকায় পড়ে থাকেন, কর্পোরেট চিন্তাধারা থেকে কিন্তু বইগুলি লেখেন। এবং আরেকটা মজার বিষয় দেখবেন, যারা বইগুলি লেখে, লেখাটা কার উদ্দেশ্যে লেখে? পড়বে কারা? এই বই যিনি লেখেন তারও তো একটা বিজনেস আছে, বা সেও তো চান জনগণের কাছে পৌঁছে দিতে। সেটা কোন ধরনের জনগণের কাছে পৌঁছাতে চান, কারা পড়বে, সেইটা একটা বড় না বিষয় থাকে। তাহলে এটা পড়বে কারা? ওই মধ্যবিত্ত, ওই উচ্চ শিক্ষিত মানুষরা। তাহলে তাদের চিন্তা ভাবনা করে একটা জিনিস, এখন ওইখানে ওই মানুষগুলির কথা, ওই মানুষগুলির গল্প যদি এখানে বেশি আসে, তাহলে স্বাভাবিকভাবে সেই মানুষগুলি এটাকে গুরুত্ব দিবে, পড়বে, বা তাদের নানান সুবিধা এরাও পাবে। এরাই একটা সময় রাষ্ট্র ক্ষমতায় যায়, এরাই এই রাষ্ট্র পরিচালনা করে, এরাই যত সুযোগ সুবিধা ভাগ বন্টন এরাই করে। তাহলে সেই ভাগ বন্টনের সুবিধা, সেই জায়গাটা নিজেরও মানে ভাগিদার বা অংশীদার হওয়ার সুযোগ থাকে। এই নানান বিষয়ের বিশ্লেষণ করে কিন্তু দিন শেষে ওই মানুষগুলি স্থান পায়। কিন্তু প্রকৃতপক্ষে যারা এই আন্দোলনটাকে শক্তিশালী করলো, যারা এই আন্দোলনের বুক পেতে দিল, জীবনের ন্যূনতম কোনো তোয়াক্কা করলেন না, সেই মানুষগুলি শেষ পর্যন্ত পিছনেই রয়ে যান। এইটাই আসলে বাস্তবতা। আমরা সেটা 24-এর আন্দোলন থেকে মানে সেটা একদম হুবাহু স্বচক্ষে দেখে উপলব্ধি করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ মমিন, ঠিক বলছেন। এবং আপনার আলোচনায় একটা জিনিস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে যারা ইতিহাস আসলে রচনা করে তারা কোথা থেকে আসে, তাদের তাদের অবস্থানটা কি। তারা আসে মূলত, যেটা আপনি বলছেন, যে সমাজের উচ্চ এবং মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা মানুষ, এবং তারা যাদের উদ্দেশ্যে করে এবং যাদেরকে তারা পড়াতে চায়, অর্থাৎ পড়বে কে? তাদের লেখা তো আর শ্রমিকরা পড়ে না, তাদের লেখা পড়বে ওই যারা বিশ্ববিদ্যালয়ের পরিসরের মধ্যে থাকে বা ওই অঞ্চলে। ফলে না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সাইফুল, আপনার কি মতামত? মানে আমরা তো 24-এর এই ঘটনাটা দেখলাম, দেখার মধ্য দিয়ে যে কিভাবে শ্রমিকদের বিষয়টা, মানে শ্রমিকরা আসে, যেমন একটা কথা আছে, খুব বহুল বাংলাদেশেও অনেক প্রচলিত কথা, সেটা হচ্ছে যখন কোনো অভ্যুত্থান হয় বা কোনো যুদ্ধ হয়, তখন গরিব মানুষ তার সন্তান দেয়, সেই সন্তানের রক্ত ঢেলে দেয়, আর মধ্যবিত্ত খাবার দেয়, আর বড় লোকরা টাকা দেয়। কিন্তু ঘটনাটা ঘটে যাবার পরে যে ইতিহাস রচিত হয়, সেই ইতিহাসে ওই যে গরিব মানুষ তার সন্তানকে দেয় রাস্তায় রক্ত দেওয়ার জন্য, তার কথাটা আর থাকে না। এবং 24-এর গণ অভ্যুত্থানেও আমরা সেটা দেখতে পাচ্ছি, স্পষ্টভাবেই দেখা যায়। যাই হোক, মানে ওভারঅল আপনি তো শুনলেন মমিনের কাছ থেকে, মানে ওভারঅল আপনার কোনো মতামত আছে কিনা এ ব্যাপারে? প্রথমে আমি বলবো যে মবিন ভাই যে কথা বলছেন সেই কথার একটা যুক্তি আছে। তা এখন মমিন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। প্রথমত হলো যে এখানে হ্যাঁ মধ্যবিত্তরাও এখান থেকে আসতেছে, উচ্চবিত্তরাও আসতেছে, এবং বইয়ের যে একটা কর্পোরেট সাইড সেটাও আছে। এখন এখন আমার প্রশ্ন হলো যে মমিন ভাই, তাহলে এভাবেই যদি চলতে থাকে, তো সত্যিকার হচ্ছে লড়াইটা কাদের জন্য? আমরা যদি একটু লক্ষ্য করি, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত গরিবদেরকে সহযোগিতা করার নামে বিভিন্ন ছলে বলে একভাবে ঘুম পাড়ায় রাখা হয়েছে, তারা যেন শিক্ষিত হতে না পারে, সে শ্রমিকের সন্তানরা যেন বুদ্ধিজীবী হতে না পারে, সে শ্রমিকের সন্তানরা যেন কোনো চিন্তা করতে না পারে, সে শ্রমিকের সন্তানরা যেন ঠিক আছে আহ কোনোভাবে সামনে অগ্রসর হতে না পারে। তাহলে আমি কি বলবো যে এটা কোনো খাসাকলে পরিকল্পিতভাবে রাখা হলো? তাহলে এর থেকে বেরো আসার উপায় কি মমিন ভাই? হ্যাঁ সাইফুল ভাই, দারুণ কথা বলছেন। এখন এই যে 1952 সালের আমরা যদি ভাষা আন্দোলন দেখি, এটা শুধুমাত্র ভাষা আন্দোলনেই শুধু ছিল না, এর মধ্যে আরো অনেক কিছু বঞ্চনার কথা ছিল, শোষণের কথা ছিল। আমি সহজীকরণ ভাবে যদি বলি, শ্রমিকদের কেন ভাষা আন্দোলনে অংশগ্রহণ করলো,
কি দরকার ছিল? দরকার ছিল যখন আমার উপর উর্দু চাপাই দিবে, আমি জন্মের পরে আমি আমার মায়ের কোলে, আমার পরিবারে, আমার সমাজে আমি যে ভাষাটা শুনছি সেটাই আমি শিখছি এবং সেই ভাষাতেই আমি দক্ষ, সেটাই আমি পরিষ্কার বুঝি, সেই ভাষাতে আমি লড়াই করতে পারি। আমাকে যদি কেউ ঠগায় আমি সেই ভাষায় প্রতিবাদ করতে পারি, আমি বুঝতে পারি। যখন অন্য একটি ভাষা আমার উপর চাপিয়ে দেওয়া হবে, আপনি খাতা কলমে, অফিস আদালতে, কলে কারখানায়, বিভিন্ন জায়গায় আপনি সেই ভাষা ব্যবহার করবেন, সেখানে কি করলেন? আমাকে শোষণ করলেন নাকি আমার অধিকার দিলেন? আমি কিছুই বুঝবো না। কিন্তু এই যে মানে এখানে কিছু গোপনীয়তা থাকে, যার কারণে শ্রমিকদের কথা কি, আমি যেটা বুঝবো, আমার যে ভাষা, যে ভাষাটা আমি বুঝি, সেই ভাষাই আমার মাতৃভাষা হওয়া উচিত, সেই ভাষাই আমার রাষ্ট্রভাষা হওয়া উচিত। এইটা কিন্তু বড় একটা জায়গা। এছাড়াও তখন তো আসলে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান, এদের মধ্যে এরা যেভাবে আমাদের পূর্ব বাংলাকে শোষণ করতো, যে দৃষ্টিকোণ থেকে দেখতো, এখানকার শ্রমিকদেরকে যারা যেভাবে ভাবতো, তো এটা তো বিশাল একটা বৈষম্য বা বঞ্চনা ছিল। সেই বঞ্চনাগুলি কিন্তু সেই আন্দোলনে একটা বড় মানে শক্তি যোগাইছে, সাহস যোগাইছে যে আমার এই বঞ্চনা থেকে আমার মুক্তি পাওয়া দরকার। তো সেটা কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে আন্দোলন হওয়া দরকার, সূচনা হওয়া দরকার। তো সবকিছু মিলাই কিন্তু এখানে শ্রমিকদের সেই অংশগ্রহণটা ছিল। এখন দেখেন, এখনকার যদি প্রেক্ষাপটে আসি, তাহলে এই শ্রমিকদের কি সেই বঞ্চনা, সেই শোষণ, সেই বৈষম্য কি দূর হয়েছে? যে প্রশ্নটা আপনি করলেন, এটা কিন্তু দূর হয় নাই, আরো বরঞ্চ দেখবেন তিলে তিলে এটা বাড়ছে। তার কারণ কি? ওই যে ঘুরে ফিরে একই আলোচনা, যে কারা এখন মানে জীবন দিল যে শ্রমিকরা, এখন রাষ্ট্রর যারা মালিকানায় থাকে, রাষ্ট্র যারা পরিচালনায় থাকে, তারা তো এক ধরনের ভাগ্য নির্ধারক হয়ে দাঁড়ায়। আমি কিভাবে চলবো, কি খাবো, আমার কি কি সুযোগ সুবিধা থাকবে না থাকবে, আমি ভালো থাকবো না মন্দ থাকবো, নির্ধারণ হয় কিন্তু ওই রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের দ্বারাই। তো সেই জায়গাটায় যখন আমার এই মানুষগুলির অংশগ্রহণ থাকে না, তখন কিন্তু যতই লড়াই করি না কেন, দিন শেষে ক্ষমতা তো তাদের হাতেই, ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু আমাদের আসলে সেই ঘটনাই ঘটছে। এবং সর্বশেষ 24-এর কথাই যদি বলি, সেখানে যে বৈষম্যকে কেন্দ্র করে যে আন্দোলনের সূচনা হলো, যে শ্রমিকরা এখানে জীবন দিল, শ্রমিকরা কেন গেল? এখানে তো একটা সময় আন্দোলনটা, আমি যদি আমার বিশ্লেষণ, আমি শুরুতে বলছিলাম এই আন্দোলনটা মধ্যবিত্তের এক ধরনের আন্দোলন, কোটা সংস্কার যে আন্দোলন, সেটা শেষ পর্যন্ত যখন এক দফায় গেল, যেখানে বৈষম্য বিরোধী মানে বৈষম্য যাতে না থাকে এই আলোচনাগুলি সামনে আসলো, তখন কিন্তু শ্রমিকদের অংশগ্রহণটা বাড়লো। কেন? এই দেখেন, আপনি ভাষা দিয়ে যদি দেখেন, বাংলাদেশে কত ধরনের স্কুল কলেজ, আমরা যারা শ্রমিক, আমার সন্তান কোথায় পড়বে? একটা সরকারি স্কুলে, আমার গ্রামের একটা সরকারি স্কুলে, সেখানে বাংলা বা আমি এখানে সচরাচর যে ভাষাগুলি প্রচলিত, যে ভাষাগুলি, আঞ্চলিক যে ভাষাগুলি, এইগুলি এখানে আছে, এই ভাষায় আমরা দক্ষ হই, এইখানে আমরা লেখাপড়ায় গিয়ে শিখি। আর একটা সাইডে দেখেন, এখানে ইংলিশ মিডিয়ামের অসংখ্য স্কুল কলেজ দাঁড়ায় গেছে। এই সুযোগে একটু কথা হ্যালো, বলি, যে হ্যাঁ, এক দফা এক দাবি যে আন্দোলনটা, এক দাবি এক দাবি এক দফা, এটা কিন্তু সর্বপ্রথম ঘোষণা করছেন ডক্টর ফজল হাকিম লালা। এটা একটু বলে রাখি আপনাকে, ছাত্ররা এটা ঘোষণা করার আগে এটাও কিন্তু একটু সামনে রাখার দরকার। আবার ব্যক্তিগতভাবে কিছু মনে করেন না, কারণ ঠিক আছে। এই হ্যাঁ, ডক্টর ফজল হাকিম এটা তো লালা কিন্তু ওনারা হয়েছে, তারপরে দ্রোহ যাত্রা যেটা ওনাদের আনু হওয়ার মোহাম্মদ পরে ভাইয়ের কিন্তু নেতৃত্বে শুরু হয়, সেখান তারা থেকেও এক কিন্তু দফা না, আমরা হ্যাঁ ওইটা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, বিভিন্ন জন বিভিন্ন, কারণ হ্যাঁ, এটা জাফর এই ভাই জন্য জানি কি বলতে বলতে। হবে যে আমরা যাই হোক, শ্রমিকদের আমি ইতিহাসের মধ্যে আমার যেন আলোচনাটা অনেক একটা কাজ করি সাইফুল, সেটা হচ্ছে মমিন শেষ করলে তারপরে আপনি স্টেপ ইন করেন, আপনি ঢোকেন, ঢুকে আপনার আপনার ইয়েটা রাখতে পারবেন। হ্যাঁ, আমি আলোচনাটা যে জায়গাটা নিতে চাইছিলাম, দেখেন এখন বাংলাদেশে কয়েক ধরনের শিক্ষা ব্যবস্থা। গরিব মানুষদের এক ধরনের শিক্ষা ব্যবস্থা, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা আছে তাদের এক ধরনের শিক্ষা ব্যবস্থা। এখন আমার এই গ্রামে পড়া, ওই সরকারি স্কুলে পড়া যে সন্তানটা, সে যেভাবে লেখাপড়া শিখে গড়ে উঠলো, আর যখন ইংলিশ মিডিয়ামে পড়ে একজন বড় লোকের ছেলে বা মেয়ে, সে যেভাবে গড়ে উঠবে, এইখানে কিছু তফাৎ থাকবেই, ভাষাগত ব্যাপারে কিছু তফাৎ থাকবে। কিন্তু দেখা যায় আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়া বলেন, রাষ্ট্রের কার্য মানে কাজগুলিতে কাদের অংশগ্রহণ থাকবে, দেখবে যারা এইসব এই মনে করেন ইংলিশ মিডিয়ামের স্কুল থেকে আসছে, তারাই বেশি অগ্রাধিকার পাচ্ছে।
একদিকে রাষ্ট্র ক্ষমতা যারা আছে তারা একটা ওই যারা শোষণকারী সেই অংশটাই আছে, আবার এদের সহযোগী এদের কর্মচারী কর্মকর্তা যারা আছেন সেখানেও দেখবেন ওই তাদের ওই শ্রেণীর মানুষগুলির অংশগ্রহণ থাকে। মানে সব দিক দিয়ে আপনি এই শ্রমজীবী মানুষদের এই রাষ্ট্রের নানান কার্যের অংশগ্রহণ থেকে এই যে বৈষম্য করে ভাষা দেখেন, আমার রাষ্ট্রভাষা বাংলা হওয়ার কথা, আমার কলে কারখানায়, আমার বিভিন্ন অফিস আদালতে, এমনকি আলোচনা আপনি দেখবেন বাংলাদেশে যত সভা সমাবেশ হয়, যত টক শো হয়, এইখানে যারা আলোচক আসে আপনি দেখবেন যারা প্রভাষক বক্তৃতা করতেছেন, আপনি তো ঢাকার আশপাশেই থাকেন বা অনেকগুলি আলোচনায় অংশগ্রহণ করেন, আপনি এই আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় বা তার আশপাশে অনেকগুলি সেমিনার হয়, সেইখানে বক্তা কারা? আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অধ্যাপকরা বা বড় বড় জ্ঞানী গুণীজন আসেন, তাদের বক্তব্য যদি শোনেন সেই ভাষা আমার একদম খুদে শ্রমিকের ভাষা, সেটা আকাশ পাতাল তফাৎ। আমার শ্রমিক গেলে ওই ভাষা বুঝবে না, তারা ইংলিশ বাংলা বা নানান ভাষা মিশ্রিত করে বলতেছেন। নানান ভাবে আবার করা হয় কি, আমার শ্রমিকরা ওই আলোচনা কি অংশ নিতে পারে? ওই আলোচনা কি আমার শ্রমিক কোন স্পেস পায়? কেন পায় না? আমার শ্রমিক ওদের ভাষায় কথা বলতে পারবে না, ওদের মতো গুছিয়ে বলতে পারবে না, ওদের মধ্যে বাংলার মাঝে ইংরেজি ঢুকাইতে পারবে না। এই নানান কারণে কিন্তু তাদেরকে কি করা হয়, ছোট করে দেখা হয়, হীনমান। এই শ্রমিকরাও তখন হীনমন্যতায় ভোগে যে ঠিক আছে, তো আমি তো তার ভাষার সাথে তার ভাষা বুঝি না, যেহেতু তার ভাষা বুঝি না তাহলে আমি বলতে গেলে আমার ভাষা হয়তো সে বুঝবে না। নানান ভাবেই কিন্তু বৈষম্যগুলি তৈরি করা হয়েছে। তো এই কারণে আসলে শ্রমিকরা প্রতিটা আন্দোলনে জীবন দেয়, মানে প্রতিটা আন্দোলনে তার অনেক বড় ভূমিকা থাকে, কিন্তু সুবিধা ভোগের ক্ষেত্রে ওই যে সেই গোষ্ঠী, শাসক গোষ্ঠী, তারাই সেই সুবিধা এখন পর্যন্ত ভোগ করে। রক্ত দিয়ে গাছ বড় করে একজন, আর সেই গাছের ফল খায় সুবিধাভোগীরা। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে যে শিক্ষিত সমাজ যারা আছেন, আমাদের দেশে গরিবের সন্তানরা ওইভাবে সুশিক্ষা শিক্ষিত হতে না পারার কারণ, এটা খুব সহজেই এটা বুঝে বলার কিছু নাই, আপনারা জানেন। আর সেই সন্তানরা যেন স্কুলে ওইভাবে বেশি দূর পড়াশোনা করতে না পারে সেজন্য একটা ব্যবস্থা চালু করে রাখছে, এটা আমাদের চোখে দৃশ্যমান। এখন আমরা যতটুকু টেনে টুনে পড়াশোনা করি না কেন, একটা জায়গায় সময় একটা জায়গায় যাওয়ার পরে দেখা যায় যে আমাদের কিন্তু আর মানে টিকে থাকাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তখন আমি টিকবো না, আমি পরিবার চালাবো না সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করবো। তাই তারপর দেখা যায় যে তেমন ভালো মন্দ যে খাওয়ার ব্যাপারটা, বাচ্চাদের জন্য পুষ্টিকর একটা শ্রমিকের ঘরে যে একজন শ্রমিক উৎপাদন হবে, ঠিক আছে, সেই ব্যবস্থাটা কিন্তু রাখা হয় না এখানে, এই সমাজে সেই ব্যবস্থাটা নেই। এবং আপনার আয় অনুসারে আপনি যে কিছু ক্রয় করবেন সে ব্যবস্থা কিন্তু এখানে নাই, আপনার সামর্থ্য অনুসারে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে যে শ্রমিকদের এমন ভাবে রাখা হয় যেন সে চিন্তা করতে না পারে, চিন্তা করতে কোনোভাবে যেন না পারে। সে যদি চিন্তা কোন রকম করে ওঠে, সে ব্রিটিশ কায়দার নিয়ম কানুন কিন্তু এখানে আছে। আরেকটা বিষয়, ভাষা যে আন্দোলন হয়েছে, আমি মনে করি সক্রিয়ভাবে এবং পরিপূর্ণভাবে যারা রক্ত দিয়ে ভাষা আন্দোলন এটাকে এত দূর আনছে, এই ভাষা ছিনে আনার এই প্রতিষ্ঠা করার জন্য এত কিছু করলো, আমি মনে করি তাদের সেই মানে পরিশ্রমটা বিফলে গেছে। কারণ এখানে আপনি বাংলা, ইংলিশ, বিভিন্ন ভাষা মিশ্রিত, একটু আগে মমিন ভাই যে বললেন কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে এখানে শিক্ষিত লোকটা যদি মানে পড়াশোনা না জানা লোকের সামনে দাঁড়ায়, তারা তো মনে করে না জানি কত বড় কবি। আমার কথাটা একবারে বাজেভাবে নিয়েন না, কথাটা এখানে একটু বলার কারণ আছে। সেটা হচ্ছে যে প্রথমত হলো যে সবাই তো এক মানসিকতার লোক না, ভালো মন্দ দুইটাই। তো এই সুযোগটা নিয়ে কিছু বদ লোক আছে যারা তাদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করে, আর ভিন্ন খাতে প্রবাহিত করার কারণে, ঠিক আছে, তার সাথে সে তাল মিলায় কথা বলে, তারা আকৃষ্ট করার কারণে সে ওদিকে ডাইভার্ট হয়ে যায়, তার যে ব্যক্তিগত চিন্তা সেটা ভুলেই যায় মুহূর্তের ভিতরে। আমাকে ভাই আমি একটু যুক্ত করি আপনার সাথে, মাঝখানে একটু মানে করলাম, দুঃখিত। দেখবেন বাংলাদেশে এখন নিয়োগগুলি হয়, সার্কুলার গুলি যে দেওয়া হয়, সেই সার্কুলার গুলি আপনি যদি পত্রিকা দেখেন ইংরেজিতে সার্কুলার গুলি দেওয়া হয়। এখন আমার কয়জন, ম্যাক্সিমাম গুলি ইংরেজিতে সার্কুলার দেওয়া হয়। এখন আমার কয়জন শ্রমিক ভাই বোনেরা সেই ইংরেজি সার্কুলারটা বুঝবেন? কয়জন এই ইংরেজিতে সার্কুলারের জন্য এই চাকরির জন্য আবেদন করতে পারবেন?
পারবেন না। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় যে চিঠিগুলি ইস্যু করা হয়, অনেক ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা হয়, ইংরেজিতে চিঠিগুলি দেওয়া হয়। এইখানে কোন শ্রমজীবী মানুষটা সেই ইংরেজি চিঠিটা বুঝবেন? যখন বোঝেন না তখন ওই যে পণ্ডিত তার কাছে সে ধর্ণা দেন, তার কাছে তার মানে যতটুকু সহায় সম্বল আছে সেগুলি খরচ করে তার পিছনে ধর্ণা দিয়ে সেইটা বোঝার চেষ্টা করেন, তারপরে নানান ধরনের প্রতারণার শিকার হন। তাই এইগুলি আমরা এই যে যখন 21শে ফেব্রুয়ারি আসে তখন ভাষা নিয়ে এই যে আমাদের সেই সুশীলরা, আমাদের সেই পণ্ডিতরা নানান ধরনের বক্তব্য দেন, গাল গল্প করেন, কিন্তু পরের দিন এর থেকেই ওনারাই কিন্তু যে কথাগুলি বললেন পরের দিনে ওনারাই সেগুলি ব্যাঘাত ঘটে, ওনাদের আলোচনায় দেখবেন সেগুলি ব্যতিক্রম ঘটে। তো এই হচ্ছে বাস্তবতা। এখন মমিন ভাই, সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে 24শে যে জুলাই যে হত্যাটা, গণ অভ্যুত্থানের, এটা কিন্তু আমরা অলরেডি মানে এই আলোচনাটা সামনে এনে কিন্তু এখনো পর্যন্ত আলোচনাটা করা হয়নি। জুলাই অভ্যুত্থানের যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে আপনি জুলাই অভ্যুত্থানটা কিন্তু জুলাই অভ্যুত্থানের জায়গায় নাই, এটা কিন্তু অলরেডি চিন্তাই হয়ে গেছে। আর একটা বিষয় হলো যে এখানে কারা, এখানে কি যে বৈষম্য ইঙ্গিত দেখা যায় যে এখানে যে আন্দোলনটা হলো, আসলে কি বৈষম্য ছিল এখানে? না। আচ্ছা, এইখানে আসলে বড় বৈষম্যের কথা যদি বলি, আমাদের হয় কি কাগজে কলমে লেখা থাকে একভাবে, বাস্তবে ঘটে আলাদা। দেশে ঠিক আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য নানান ধরনের কোটা ছিল, জেলা ভিত্তিক কোটা বা মানে বিভিন্ন ভাবে কোটা ছিল, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কি দেখতে পাই, সেই কোটার বাইরে গিয়েও দেখা যায় দলীয় প্রভাব একটা বড় অবস্থান হয়ে দাঁড়ায় নিয়োগের ক্ষেত্রে। এই যে যে চাকরির জন্য তারা মূলত আন্দোলন করলো, আপনি গত 16 বছর দেখবেন কারা চাকরিতে অংশগ্রহণ করতে পারছে। এখন আবার যারা আসলো এখন তো আবার দেখার পালা, বা ওই 16 বছর আগে যারা ক্ষমতা ছিল তখন কি অবস্থা ঘটছে। এবং একটা জিনিস হ্যাঁ, যেটা 16 দেখা বছর গেছে আগেও যারা ছিল যে তারা আবার কি যে করছে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কোটাকে সামনে রেখে, দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন সময়ে ছাত্র উপদেষ্টারা যে সরকারের অংশ ছিল, সেই সরকারও দেখা গেছে যে সরকারি চাকরিতে আবার সেই কোটা ব্যবস্থায় পুনঃপ্রবর্তন করেছেন। চাকরিটা, এই চাকরি, ভাষা এবং রাষ্ট্র, এটা পরস্পরের সাথে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত? দেখবেন যে হাসিনা কি কারণে কোটা এটা সে একবার মুখে বাতিল করে দিয়ে তারপরে আবার কোর্টে মামলা করে এটাকে মানে পুনরায় ফিরিয়ে আনতে চেয়েছিল। এটার কারণটা হচ্ছে, আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকেন তখন রাষ্ট্র ক্ষমতায় থেকে আপনার যে নেতা কর্মী পান্ডা মাস্তান তাদেরকে আপনি পুনর্বাসিত করেন। অর্থাৎ এই কোটা ব্যবহার করে যে যখন ক্ষমতায় থাকে সেই কোটাটা ব্যবহার করে সে তার নিজের যে রাজনৈতিক কর্মী এবং আত্মীয় স্বজন একটা গুরুত্বপূর্ণ, তাদের নিজেদের সামাজিক পরিসর, তাদের নিজেদের রাজনৈতিক পরিসরে যে সমস্ত মানুষজন থাকে তাদেরকেই চাকরি দেওয়া হয়। অর্থাৎ যারা আপনার ইতিহাস থেকে গরিব মানুষের ইতিহাসটা মুছে ফেলে, সেই একই শ্রেণী কিন্তু, মাথায় রাখবেন। মানে এখানে ভুল করলে খুব ভুল হবে। যারা শ্রমিক এবং কৃষকের যে অংশগ্রহণ একটা গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে, তার ইতিহাস যারা মুছে ফেলে, সেই একই মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, একই শ্রেণীর কথা বলছি, সেই শ্রেণী রাষ্ট্রীয় ক্ষমতায় বসে সে রাষ্ট্রের যে বিভিন্ন রকমের যন্ত্র আছে সেই যন্ত্র ব্যবহার করে এই গরিব মানুষকেই সে বাইরে রাখে। যেটা মমিন আপনি আলোচনা করেছেন, আপনিও বলেছেন যে ইংলিশে সার্কুলার হয়, এভাবে নানা রকমের কায়দা কানুন আছে এবং তার মধ্যে কোটাও একটা। ফলে দেখবেন যে রাজা যায় রাজা আসে, রং বদলায় কিন্তু দিন বদলায় না। মানে দিন বদলায় না বলতে আমি বলছি গরিব মানুষের দিন বদলায় না, একই থাকে। ফলে দেখেন যে 1952 সালে ভাষা আন্দোলনে যে ভাষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, সেই একই জিনিস আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানে
জুলাই গণ অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে এখানে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো চলে যাবে, চলে যেয়ে এই রাষ্ট্রটা একটু মানবিক হবে, একটু গণতান্ত্রিক হবে। আপনি দেখেন 17 মাসের মাথায়, 18 মাসের মাথায় এগুলো শেষ, এগুলো নাই। এবং এখন দেখা যাচ্ছে যে বিএনপির যে সমস্ত বড় বড় নেতা, তারা এগুলো বলছে না, আমরা তো এই সমস্ত জিনিসকে ওইগুলো আমরা এগুলো আপাতত বলেছিলাম, নির্বাচনটা আসুক, নির্বাচনটা আসলে তারপরে আমরা দেখবো ক্ষমতায় আসার পরে আমাদের কাছ থেকে কে ক্ষমতা কেড়ে নেয়। এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রটা বানরের রুটি ভাগ করার মতো। এই বানরের রুটি ভাগ করতে যার ক্ষমতা বেশি, সে এই রুটির উপর মালিকানা পাবে। 1952 সাল থেকে 2024 সালে গণ অভ্যুত্থানের একটাই শিক্ষা, এই বানরের রুটি ভাগ করায় যদি গরিব মানুষ মনে করে যে তার হক তাকে আদায় করতে হবে, তাহলে তার ভাই ক্ষমতা লাগবে, এই ছাড়া কোনো উপায় নাই। এটা সাইফুল, আপনি প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যে কি হবে, আমার কাছে মনে হয় যে এইটাই উপায়। বানরের রুটি ভাগ করাতে আপনাকে গরিব মানুষ যে ওই রুটির মালিকানা আপনাকে ছিনায় আনতে হবে, পারবেন? যেদিন গরিব মানুষ পারবে সেদিন হবে, তা না হলে এটা হবে না। হ্যাঁ, এটা ততদিনই হবে না যতদিন মানুষ সুবিধাভিত থাকবে, আর যতদিন এই মানুষের কাছে আমরা না যেতে পারবো। এই ট্রেড ইউনিয়নের যে লক্ষ্য, সেই লক্ষ্য যতদিন পর্যন্ত না যেতে পারবে ততদিন পর্যন্ত সম্ভব না। সম্ভব তখনই হবে যে যখন আমরা যেতে পারবো। আসলে এই যে মমিন ভাই ওই মনে বলতে পাই নাই, সেটা হচ্ছে যে যে আমার ওই শ্রমিকরা আসলে এই ঘুরপাকের ভিতরে কি আমরা থাকবো কিনা, এখান থেকে বেরিয়ে আসা মূল লক্ষ্য যেটা। আর মোমিন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, যে গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে কি আপনি মনে করেন আসলে শ্রমিক শ্রেণী যে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য, সেটা কি সম্ভব কিনা? আমি একটু আপনাকে আচ্ছা, ইন্টারাপ্ট করি মমিন এবং সাইফুল, একটা জিনিস ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এটা অবশ্যই আলোচনার সাথে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে মমিন, আপনি একটু চট করে বলবেন। হ্যাঁ, আমি চট করে, এটা লম্বা আলোচনা, আমি চট করে দুইটা পয়েন্টে বলে শেষ করে দিই। এটা এক নম্বর কথা হচ্ছে, শ্রমিকদের আমি মনে করি তার রাজনৈতিক আলোচনার মূল প্রাণকেন্দ্র হলো তার ট্রেড ইউনিয়ন। যখন বাংলাদেশে সেই ট্রেড ইউনিয়নের কোনো সুযোগ থাকে না, শ্রমিকরা সংগঠিত হওয়ার কোনো সুযোগ থাকে না, তখন আসলে কোনোভাবেই মানে এই সুযোগটা তার থাকে না। দ্বিতীয়ত হলো গণতন্ত্রের যে কথা বললেন, বাংলাদেশের গণতন্ত্র বা বহির্বিশ্বে যে গণতন্ত্রের বর্তমান যে অবস্থান, যেখানে আপনার মানে পেশি শক্তির একটা প্রভাব বিস্তার, যেখানে টাকার প্রবল শক্তি, তো এই পুঁজির শক্তি, মানে এইগুলি মিলা সেইখানে সেই শ্রমিকদের ওই গণতন্ত্রের সাথে পাল্লা দিয়ে লড়াই করে তার ক্ষমতা টিকে থাকা বা সেই ক্ষমতা যাওয়া, সেই বাস্তবতা নাই। এটা হচ্ছে মানে সংক্ষেপে আমি দুইটা পয়েন্টে বললাম। তারপর অন্যদিন এই বিষয় নিয়ে আলোচনা হলে বিস্তারিত বলা যাবে। আমরা আলোচনার ধন্যবাদ শেষ দিকে মমিন ভাইকে। সেটা হচ্ছে যে ভাই আছেন? হ্যাঁ, আমরা বলছি যে আমরা আলোচনাটার প্রায় শেষ দিকে, এক ঘন্টা হতে যাচ্ছে। তো আমরা এটা দিয়ে শেষ করতে পারি কিনা, যে একটা হচ্ছে যে শ্রমিকদের যে এই যে মানে ভাষা আন্দোলন তো বটেই, ভাষা আন্দোলনই মূলত প্রধানত প্রত্যেকটা গণতান্ত্রিক সংগ্রাম এবং আন্দোলনে, গণ অভ্যুত্থানে এবং ভাষা আন্দোলনের ক্ষেত্রে আমরা প্রকটভাবে এটা লক্ষ্য করি যে শ্রমিকদের এই যে ভূমিকা, সেই ভূমিকাটা কেন আড়াল করা হয়, এবং সেই আড়াল করার পিছনে রাজনীতিটাই বাকি। ভাই আরেকবার একটু বলেন, কথাটা ক্লিয়ার আসে না। মমিন একটু আমি বলবেন। ক্লিয়ার শুনতে পাইনি আর কি। মমিন দা, আপনার আমি সাউন্ড আসতেছে না। আবার যদি আরেকবার বলেন। হ্যাঁ, আমি বলছি যে ভাষা আন্দোলনে শ্রমিকদের এই যে ভূমিকা, সেই ভূমিকাটা কেন আড়াল করা হয়? শুনতে পান নাই না?
আমি বলছি যে ভাষা আন্দোলনে শ্রমিকদের এই যে ভূমিকা, সেই তোমার ভূমিকা জানাইছি কেন তোমার আড়াল রিপোর্টের করে জন্য রাখা হয়? দায়িত্ব তোমার। ভাই সাউন্ড আসতেছে না কেন? দেখা কথা একটু সন্দেহ হলে কথাবার্তা বললে আমার জামাই খুশি। মোমেন শুনতে পাচ্ছেন আমাকে? এখন শোনা যাচ্ছে। আমি বলছি যে ভাষা আন্দোলনে শ্রমিকদের যে ভূমিকা, সেই ভূমিকাটা কেন আড়াল করা হয়? কি উদ্দেশ্য? হ্যাঁ, সাইফুল আপনি বলেন। সাইফুল ভাই, আপনার পাশে যে আলোচনাগুলি আসে পেছন থেকে, ওইটা আপনার জন্য ওই আলোচনাগুলি এখানেও সামনে আসতেছে। আপনার যদি সম্ভব হয় ওই সাউন্ড আসতেছে না ভাই। হ্যাঁ, সাউন্ড আসতেছে না। নিজের ভালোবাসার চেষ্টা করতে দাও। কারিগরের বেশি দাম না। আপনি তাহলে বের হয়ে আবার ঢুকবেন নাকি? হ্যালো, ভাই শোনা যায়? হ্যাঁ শোনা আমি যাচ্ছে। আমি শুনতেছি না। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, একেবারে পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ, আপনি প্রয়োজনে হেডফোনটা খুলে ফেলেন। না 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 শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। না, উনি শুনতে পায় না। সাইফুল ভাই, আপনি যদি শুনতে আপনার কষ্ট হয় তাহলে আপনি হেডফোনটা খুলে ফেলেন, তাহলে দেখবেন আপনি। হ্যাঁ নমস্কার ভাই, 20 টাকা নমস্কার তো কাছে ধরে যায় ইয়ার নামাজ। হ্যাঁ ইয়া খতম তারিখে তো। আচ্ছা মোমেন, আপনি আলোচনাটা শুরু করবেন নাকি? সাইফুলের মনে হচ্ছে যে সাইফুল হচ্ছে সাইফুল শুনতে পাচ্ছেন? সাইফুল শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ নমস্কার ভাত খাইছি, মানে 2 ঘন্টা লাগে ভর্তি নামাজ। হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? লাস্টে সাউন্ড আসতেছে না ভাই, আমি কিচ্ছু শুনতে পাইতেছি না। আচ্ছা মোমেন, ঠিক আছে। আপনি কি বলেন? সাইফুল ভাই, হ্যাঁ, আমি আপনার ওই আলোচনা যাওয়ার আগে আর একটু আমি আলোচনায় আসতেছিলাম। আপনার যেহেতু 24-এর আন্দোলন আসলো, 24-এর আন্দোলনে একটু সামান্য একটু মন্তব্য করে তারপর এটাতে যাই। 24 আন্দোলন মোটা দাগে দুইটা বিষয় ছিল, একটা বৈষম্য দূরীকরণ আর একটা হলো মেধার ভিত্তিতে চাকরির যে দাবিটা ছিল। এখন দেখেন, এটার উত্তর ওখানে কিছুটা পাবেন। দেখেন, আপনি প্রথম হলো বৈষম্যটা দূর করতে হলে, মানে আমরাও তো চাই বৈষম্যটা দূর হোক। এখন আমার সন্তান যে স্কুলে পড়বে, সেই স্কুলে যে শিক্ষা ব্যবস্থা, আবার এখানে ইংলিশ মিডিয়াম বা নানান ধরনের যে শিক্ষা ব্যবস্থা যদি চালু রাখা হয়, তাহলে এখানে তো বৈষম্য করাই হলো। এখন আমার একদিকে হলো শ্রমজীবী মানুষের তার মানে যে পুষ্টিকর খাবার, মানে খাদ্য, সেই জায়গায় একটা বাচ্চা যখন বাড়ে, একটা শিশু যখন বড় হয়, বৃদ্ধি পায়, তার মেধার বিকাশের জন্য তার পর্যাপ্ত ধরনের পুষ্টিকর খাবার দরকার হয়, সেইটা তার পরিবার থেকে যোগান পায় না। তো ওইখানে একটা বড় বৈষম্য শিকার হইয়া মেধা কিন্তু ওইভাবে বিকশিত হইতে পারে না, পরিবেশগত কিছু ব্যাপার তারপরে এখন নানান ভাবে বিভিন্ন জায়গায় বৈষম্য শিকার হলেন, বঞ্চনার শিকার হলেন। এখন আসবেন আপনি মেধার ভিত্তিতে আপনি চাকরিতে। এখন যে ওই মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যে সন্তানটা উন্নত মানের স্কুল বা ইংলিশ মিডিয়ামে পড়ছেন, সেই জায়গায় যদি আমার এই সন্তান যে মাঝপথে এসে ঝরে পড়ছে বা সরকারি স্কুলে পড়ছে, সেখানেও নিয়মিত ক্লাস করতে পারেন নাই, পুষ্টিকর খাবার পান নাই, পরিবেশ পান নাই, সে কি সেই মেধায় গিয়ে মানে ওইখানকার মেধার ইয়াতে সে কি টিকতে পারবেন? অটোমেটিকলি সেখান থেকে সে বাদ পড়ে যাবেন। তা যার কারণে ওই আন্দোলনে নানান প্রশ্ন আছে, যে এইটা যে পুরোটাই মানে এই আন্দোলনটা আসলে শ্রমিকদের পক্ষে ছিল তাও কিন্তু না, এগুলি প্রশ্ন আছে। এখন আসি, এই যে ভাষা আন্দোলনে শ্রমিকদের ভূমিকা ছিল বা 24-এর আন্দোলনে ছিল, 71-এ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কেন, তাদেরকে কেন আড়ালে রাখা হয়?
এইটা তো ভাই আমরা সুস্পষ্ট। আপনি বললেন একটু আগে যে 24-এ যে শ্রমিকরা এখানে জীবন দিল, যে শ্রমিকরা বড় ভূমিকা পালন করলো, দিন শেষে ক্ষমতার ভাগীদার কারা হলো, ক্ষমতাটা কারা লুটে নিল। এখন শ্রমজীবী মানুষ এরা যদি রাজনৈতিক ভাবে সচেতন হয়, এরা যদি তার রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে নেয়, ওইটা দখলের দিকে যায়, তাহলে তো এই মানুষগুলি আসলে কিছু থাকে না। এরা কি করে, শুরুতে এসে এই যে যে মানে রাষ্ট্রের যে চলমান যে মানে এই যে ইতিপূর্বে যে সংকটগুলি আছে সেইগুলির পুনরায় সেগুলিকে জারি রাখে। আগে বলে নানান আশ্বাস দেয়, দেওয়ার পরে এসে পুনরায় আগে যা ছিল তাই চালু রাখে। কেন তাই চালু রাখে? তাই চালু রাখে মানে এই যে শ্রমিকদের যে দাবিগুলি ছিল, তাদের আন্দোলনে যে ত্যাগ ছিল, তারা যে বিষয়গুলি চাইছিল, সেগুলি পরবর্তীতে কিন্তু আলোচনা আসে না। কারণ সেগুলি আলোচনা আসলেই তাদের ওই ভাগের জায়গায়, তাদের ওই ভোগ বিলাসিতার জায়গায় তো সমস্যাটা তৈরি হবে। যার কারণে বরাবর তারা কিন্তু শিক্ষিত, তারা বোঝে যে এই মানুষগুলি কিভাবে পিছিয়ে রাখা যায়, এই মানুষগুলিকে কিভাবে আড়ালে রাখা যায়, সেই কৌশলটা তারা জানে। জেনে বুঝেই সচেতন ভাবেই তারা কিন্তু এই শ্রমজীবী মানুষদের এই অবদানকে সবসময় পিছিয়ে রাখে। আপনি দেখেন এই যে নির্বাচন হইলো, নির্বাচনে ঠিক আছে সবাই, এখন যদি আপনি ওদেরকে জিজ্ঞান যে এখানে তো এমন কোনো বলা হয় নাই যে গরিব মানুষ নির্বাচনে আসতে পারবে না, কিন্তু আবার নির্বাচনে আসতে পারবেন এটা বলেন নাই, আবার টাকার ক্ষেত্রে একটা ইয়ে দিয়ে দিচ্ছেন যে আপনার এত টাকা জামানত দিতে হবে, নির্বাচনে এত টাকা খরচ করতে হবে। মানে আপনি দাওয়াত দিচ্ছেন 10 কিলোমিটার দূরের থেকে এক আত্মীয় আসবে, কিন্তু আমি জানি ওই আত্মীয়র পকেটে টাকা নাই, দাওয়াতটা দিছি তাকে ঠিক আছে, কিন্তু এটা আমি জানি তার পকেটে যেহেতু টাকা নাই, সে আমার বাড়ি পর্যন্ত আসতে পারবে না। তা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। আপনি এই নির্বাচনে যে টাকার খেলা, সেইখানে কোনো একজন এই যে যে শ্রমিকরা এখানে আত্মত্যাগ দিল, সেই শ্রমিককে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? সেইটা পারার কোনো সুযোগ নাই। তো এই নানান কৌশলে আসলে তাদেরকে আড়াল করে রাখা হয়। হ্যাঁ সাইফুল, আপনি মিউট হয়ে আছেন, আমি আনমিউট করতে পারছি না কেন? আপনার যে মাইকটা সাইফুল ভাই মিউট করা আছে, আনমিউট করতে হবে, আপনার কথা শোনা যায় না। আপনার মাইকটা অফ হয়ে আছে। হ্যাঁ এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আচ্ছা আচ্ছা, হাতে আর সময় নাই, 3 মিনিট সময় আছে। প্রথমত হলো আমি দুঃখিত, আমি যে পরিবেশে কথা বলতে নিছি, আমি আসলে যেটা বুঝে আমি তাদের সাথে কথা বলে আমি এই পরিবেশটা বাছাই করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখি যে না, কেউ কথা রাখে নাই। আসলে তারা তাদের নিজেদেরই আচ্ছা চায় না। যাই হোক, আচ্ছা, আমি যে আলোচনা সাইফুল, আপনাকে প্রথম কথা হচ্ছে আপনার পরিবেশ নিয়ে দুঃখ প্রকাশ করার কিছু নাই। আর ওই এবং ওইটাই মানে আপনি যে কথা বলছেন, যে অবস্থায় থেকে কথা বলছেন, সেখান থেকে এটাই স্বাভাবিক এবং ওইটাই নিয়ে আপনার একদম কোনো কিছু করার আচ্ছা, কারণ ধন্যবাদ তার জন্য ধন্যবাদ। কথা আমি যে উদ্দেশ্য আমি নিয়ে বসলাম, সেই উদ্দেশ্যটা আমি পুরোপুরি শেষ করতে পারলাম না। তবে বলার ভিতরে আমি এটুকুই বলবো যে শেষ কথা আমি এটাই বলবো যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, যে আমাদের যে ট্রেড ইউনিয়ন সমূহ যে সংগঠনগুলো আছে, এই সংগঠনের লক্ষ্য যদি এক হয়, আমি বলবো যে তার মধ্য দিয়ে যেন সবাই কাজটাকে কিভাবে আরো অগ্রাধিকার মানে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, আরো অগ্রসর করা যায়, আমাদের তো বাধাগ্রস্ত করবেই, সেটাকে অতিক্রম করে কিভাবে আমরা আসলে বাস্তবে এটা রূপ নিতে পারবো, আগামী যে লক্ষ্য, সে লক্ষ্যে সেই বিষয়ে মমিন ভাই থেকে 1 মিনিট আমি কিছু শুনতে চাই। তুমি কবা না, তুমি অসুস্থ হইলে আমার কাছে আমি যদি জানে না যে তুমি আব্বাল্লাহ কথা কইছি, মা আব্বাকে মারিয়ে কেমন, আমি শুনছি ঠান্ডা। হ্যাঁ আমি বলতেছিলাম যে এই আলোচনাগুলি সাইফুল ভাইয়ের অনেক প্রশ্ন আছে আমার প্রতি, এই বিষয়গুলি নিয়ে আলাদা অন্যদিন আলোচনা করা যাবে, প্রয়োজনে লম্বা আরো সময় নিয়ে। এটা জাফর ভাই উত্তর দিতে পারেন নাকি সময় শেষের দিকে?
সাইফুল আপনি বলেন। জি, হ্যাঁ, কিছু তাহলে বলছেন? আমি হ্যাঁ বউ জি ভাই। ইংলিশে অনার্স করছে, মাস্টার্সে ভর্তি, যে সরকারি চাকরি করে। আপনার কি আর কিছু বলার আছে? আপাতত বলার মতো কলেজ চালাইয়াইছে, ভার্সিটি চালাইয়াইছে, এই পর্যন্তই রাখলাম আপাতত। শিক্ষা ও পড়াশোনা করতে। না সেটাই আমরা প্রিয় দর্শক বা শ্রোতা যারা ভবিষ্যতে শুনবেন, আমরা আলোচনাটা এখানেই শেষ করছি। যদিও আমরা শেষ প্রশ্নের উপরে তেমন কোনো মানে তেমন একটু সংযোগের বিচ্ছিন্নতার কারণে কিছু অসুবিধা হয়েছে, কিন্তু সেটা অসুবিধা হলেও এটার একটা উত্তর পাওয়া গেছে। কিন্তু একটা জিনিস সর্বশেষ বলা দরকার, সেটা হচ্ছে যে শ্রমিকের ইতিহাস বা শ্রমিকের যে অংশগ্রহণ এই ধরনের গুরুত্বপূর্ণ যে সমস্ত রাজনৈতিক ঘটনা প্রবাহ আমাদের রাজনৈতিক ইতিহাসে আছে, বাংলাদেশে আছে, সেখানে শ্রমিক এবং কৃষক, খেটে খাওয়া এবং প্রান্তস্থ মানুষ তাদের যে ভূমিকা এবং অংশগ্রহণ সেটা শুধুমাত্র বই পুস্তক বা ইতিহাস রচনা থেকেই শুধু বাদ দেওয়া হয় না। সেটা দেখা যায় যে রাষ্ট্রীয় পরিসরেও অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা শাসন ক্ষমতায় আবির্ভূত হয়, তারা সমগ্র জায়গা থেকে এই শ্রমিকদেরকে বা প্রান্তস্থ মানুষ তার যে অধিকার, সেই অধিকারের বিষয়টা সবসময় আড়াল করে রাখা হয়। আর এই আড়াল করে রাখার পিছনের একটা প্রধানতম রাজনীতি হচ্ছে এই সেটা বাংলাদেশে যারা এই ব্যাপারে চিন্তাভাবনা করছেন, তার মধ্যে প্রধান জিনিসটা হচ্ছে শ্রমিক যখন তার নিজের আত্মপরিচয়কে জানতে পারে, শ্রমিক যখন তার লড়াকু ভূমিকার কথা ইতিহাস থেকে জানতে পারে, তখন সে তার অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে আরো বেশি সচেতন থাকে এবং সে সেই ব্যাপারে তার নিজের পরিচয়টা যখন সে জানে যে না আমি এই লড়াইয়ের ঐতিহ্যকে ধারণ করি, তখন তার অধিকার প্রতিষ্ঠার জন্য সে আরো বেশি লড়াই সংগ্রাম করতে চায়। সে যেন এটা করতে না পারে, এই কাজটা যেন সে করতে না পারে, সে কারণেই আসলে আড়াল করা হয়। তো এটা বলেই আজকের আলোচনা শেষ করছি এবং একই সাথে আবারও বলছি যে যারা মহান আজকে মহান ২১শে ফেব্রুয়ারি এবং এই ২১শে ফেব্রুয়ারি যে সমস্ত শহীদ জীবন দিয়েছে তাদের সকলের প্রতি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সাইফুল ভাই আপনি এরকম একটা অনালোচিত এবং অপ্রিয় এই কারণে বলছে বাংলাদেশে কেউ এই সমস্ত বিষয়ে আলাপ করতে চায় না, কিন্তু আপনি একজন শ্রমিক হিসেবে, শ্রমিক সংগঠক হিসেবে এই আলোচনায় এগিয়ে এসছেন, অগ্রসর হয়েছেন, সেটা আমি মনে করি একটা আমরা খুব ভীষণভাবে কৃতজ্ঞ। আমার শ্রম আমার লড়াইয়ের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা। আর মমিন আপনিও অ্যাডহক বেসিসে তাৎক্ষণিকভাবে ঢুকেছেন এবং আলাপ করেছেন। তাতে দেখা গেছে যে সামগ্রিকভাবে আলোচনাটা ভালো হয়েছে। আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ। এবং আমরা এই এভাবেই আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করছি। আগামী শনিবারে আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং ২১শে ফেব্রুয়ারির লড়াকু শুভেচ্ছা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি।